প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি এই সংক্রান্ত জারণ বিজারণ সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসে পড়াবো। পূর্বেই বলেছিলাম। তো তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে পূর্বেই উল্লেখ করে রেখেছি, তোমরা একটু পড়ে নাও। আমি তোমাদের একবার বলে দিচ্ছি। বিএসআইয়ের শিল্প কারখানার রসায়নবিদেরা চীন ও জাপান দুটি দেশ থেকে 4 গ্রাম করে লোহের নমুনা সংগ্রহ করলেন। খেয়াল করতে হবে, দুটি দেশ চীন ও জাপান থেকে 4 গ্রাম করে লোহের নমুনা সংগ্রহ করলেন, যাদের প্রত্যেককে লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 250 মিলিলিটার করে দ্রবণ তৈরি করেন। অর্থাৎ চীন থেকে যে 4 গ্রাম লৌহ সংগ্রহ করলো, তাকে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করে যে ফেরাস সালফেট দ্রবণ তৈরি করলো, তার আয়তন যেমন 250 মিলিলিটার। জাপান থেকে যে লৌহ আনলো, সেই লোহের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়ও 250 মিলিলিটার দ্রবণ তৈরি করলো। মানে উভয় দেশে 250 মিলিলিটার করে দ্রবণ তৈরি করা হলো, যাকে ফেরাস সালফেট দ্রবণ বলে। এখন প্রত্যেক নমুনা দ্রবণের 25 মিলিলিটারকে টাইট্রেশন করতে, তাহলে একটু খেয়াল করতে হবে এই 25 মিলিলিটার কি। এই 25 মিলিলিটার হলো এখানে 250 মিলিলিটার থেকে 25 মিলিলিটার। তাহলে আমরা এখানে দুটি টাইট্রেশন করব। একটি করব 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের 28 মিলিলিটার দ্বারা, আরেকটা টাইট্রেশন করব তাও 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের 20 মিলিলিটার দ্বারা। দুটি টাইট্রেশন হবে। এই দুটি টাইট্রেশন দ্বারা আমরা এই লৌহ নমুনার দুইটা আলাদা আলাদা দেশের লোহের নমুনার পরিমাণ পাবো। সে পরিমাণ থেকে যে দেশের লোহের পরিমাণ বেশি পাওয়া যাবে সেটি হবে ভালো। অথবা লোহের পরিমাণের আনুপাতিক আমরা একটা শতকরা পরিমাণ নির্ণয় করব। যে দেশের লৌহ শতকরা পরিমাণ ভালো পাওয়া যাবে সেটাই ভালো লৌহ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রথমেই দুটি সংজ্ঞা বললাম। এক নম্বর হচ্ছে প্রথম ক জ্ঞানমূলক প্রশ্ন, যার সংখ্যা কি আমি কতবার পড়িয়েছি, কতদিন পড়িয়েছি, তারপর একটু করে বলি, তোমরা যদি লিখে নাও। যার সংখ্যা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকালে কোন রাসায়নিক সত্তা পরমাণু, অণু বা আয়নের ইলেকট্রন আদান প্রদানের ফলে ওই পরমাণু বা আয়নে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা হলো জারণ সংখ্যা। সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। আমরা প্রথমেই জানতে হবে প্রমাণ দ্রবণ কি। নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, তাকে বলে প্রমাণ দ্রবণ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি লিখে নাও, আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের ভর যদি নির্দিষ্ট থাকে, সেই দ্রবণকে বলা হবে প্রমাণ দ্রবণ। তাহলে সেমিমোলার দ্রবণ মানে সেমিমোলার অর্থ হচ্ছে 0.5 মোলার। তাহলে কোন পদার্থের 0.5 মোলার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, তাই বলা হবে সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। অথবা একটি এক্সাম্পল দিয়ে লিখলে আরো ভালো হয়, যেমন সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের 1 মোলার দ্রবণ হচ্ছে 1 মোলার সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম। তাহলে সুতরাং 0.5 মোলার গ্রাম। তাহলে আমরা সেমিমোলার দ্রবণের মধ্যে মানে প্রতি লিটার আয়তনে সোডিয়াম কার্বনেটের 53 গ্রাম দ্রবীভূত থাকলে সেই দ্রবণ হবে সেমিমোলার দ্রবণ। যেহেতু প্রতি লিটার আয়তনে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ নির্দিষ্ট,
তাই সেলুলার ডোমেন একটি প্রমাণ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বারবার এই জিনিসটাকে লিখে খাতায় লিখে পড়বে, তাহলে জিনিসটা সহজ লাগবে। এইবার আমরা এই প্রশ্নটা একটু করবো, উদ্দীপকের ব্যবহৃত বিজারক পদার্থের পরিবর্তে। ক প্রশ্ন জ্ঞান, খ হচ্ছে অনুধাবন, গ হচ্ছে প্রয়োগের একটি প্রশ্ন। আমি এই প্রয়োগের প্রশ্নটি এখন পড়াচ্ছি। প্রয়োগের প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে ব্যবহৃত বিজারক পদার্থের পরিবর্তে আয়োডাইড ব্যবহার করলে উদ্দীপকে ব্যবহৃত, এখানে বিজারক পদার্থ কোনটি? এখানে যে ফেরাস সালফেট ব্যবহার করা হবে, এই যে ফেরাস সালফেট পাবো, সেই ফেরাস সালফেটের ফেরাস আয়নটা হচ্ছে বিজারক পদার্থ। সেই বিজারক পদার্থের পরিবর্তে যদি আমি আয়োডাইড ব্যবহার করি, তখন সেই ক্ষেত্রে দ্বিতীয় বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিন্যাস করতে হচ্ছে। দ্বিতীয় বিক্রিয়াটি কোনটি? দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমরা প্রশ্নের উত্তর শুরু করব কি দিয়ে? আমরা প্রশ্নের উত্তরটি শুরু করতে হবে এইভাবে। উদ্দীপকের বিজারক পদার্থ FeSO4 এর পরিবর্তে আয়োডাইড পরিবর্তে Ki ব্যবহার করলে এই ক্ষেত্রে ব্যবহার করলে দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে I- আয়ন বিজারক এবং অম্লীয় ডাইক্রোমেট আয়ন জারক বিক্রিয়া করে। জারক রূপে ক্রিয়া করে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, তাহলে আমরা বিজারক পেলাম আয়োডাইড আয়ন, আর জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যে ডাইক্রোমেট আয়ন আসলো, এটি হলো জারক। তাহলে আমরা যার মধ্যে বিক্রিয়া আমরা প্রথম এভাবে লিখলাম, পরে সমতা বিধান করব। বিজার মধ্যে বিক্রিয়া বিক্রিয়াটি অম্লীয় মাধ্যম হওয়ায় হাইড্রোজেন আয়ন আসবে প্লাস ইলেকট্রন, ডাইক্রোমেট আয়ন পেতে হবে ক্রোমিয়াম 3 প্লাস প্লাস। আমরা প্রথমে একটু বুঝে নিই। আমরা আগেই জানি ডাইক্রোমেট আয়ন ক্রোমিয়ামের জার্ম 6, তাহলে একটা ক্রোমিয়ামের জার্ম যদি 6 হয়, দুইটা ক্রোমিয়ামের জার্ম হচ্ছে 12, এখানে একটা ক্রোমিয়ামের জার্ম 3 হল, দুটো ক্রোমিয়ামের জার্ম হচ্ছে 6। তাহলে 12 থেকে 6 চলে গেলে আর 6 থাকবে, এই 6টা ইলেকট্রন যুক্ত হবে। তারপর
ডান দিকে বাম দিকে যে জারক পদার্থ অতিরিক্ত অক্সিজেন, এই 7টি অক্সিজেন দিয়ে 7 অণু পানি আর 7 অণু পানিতে 14টি হাইড্রোজেন ব্যবহৃত হলো। হ্যাঁ, এভাবে তাহলে দ্বিতীয় বিক্রিয়াতে তো 6টি ইলেকট্রন গৃহীত হলো, তাহলে নিশ্চয়ই প্রথম বিক্রিয়ায় 6টি ইলেকট্রন দান করবে। সেই জন্য 6টি আয়োডাইড আয়ন 6টি ইলেকট্রন ত্যাগ করলে 3 অণু আয়ন হবে। আমরা এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার দিতে পারি। এবার সামগ্রিক বিক্রিয়া আমরা দিতে পারি সুতরাং আমাদের প্রয়োগের প্রশ্নটি হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে বিজারক পদার্থ প্রশ্নে দেওয়া ছিল প্রথম লোহের সাথে ফেরাস সালফেট, লোহের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া ফেরাস সালফেট, ফেরাস সালফেটের ফেরাস আয়নটি হচ্ছে এখানে বিজারক। তো সেই বিজারকের পরিবর্তে যদি আমরা আয়োডাইড লবণ ব্যবহার করি, এই আয়োডাইড লবণ, এটা একটা প্রয়োগের প্রশ্ন। আয়োডাইড লবণ ব্যবহার করলে আয়োডাইড লবণে পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড আয়নটি হবে বিজারক। আর আমরা এটা জানি পটাশিয়াম ডাইক্রোমেট জারক রূপে কাজ করে সর্বদা, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট জারক। তাই এখানে আমি পূর্বেই বলেছি যে উদ্দীপকের বিজারক পদার্থের ফেরাস সালফেটের পরিবর্তে পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করলে দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে উল্লেখ ছিল, প্রশ্নে উল্লেখ ছিল দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আয়োডাইড আয়ন বিজারক এবং অম্লীয় ডাইক্রোমেট জারক বিক্রিয়া করে। এক্ষেত্রে জারক মধ্য বিক্রিয়ায় তোমরা দেখেছো প্রথমে আমি একটি আয়োডিন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেখিয়েছিলাম, যা এখানে 6টি আয়োডিন থেকে 6টি ইলেকট্রন ত্যাগ করলে 6টি আয়োডিন পরমাণু হয়, যার মধ্যে 3টি আয়োডিনের অণু গঠিত হয়। আর বিজারক বিক্রিয়ায় ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম হতে 6টি ইলেকট্রন গৃহীত হয়। আর অক্সিজেন সমতা করতে এখানে 7টি অক্সিজেন 7 অণু পানি, 7 অণু পানি থেকে 14টা হাইড্রোজেন আসে আমরা দেখি। এভাবে আমরা বিক্রিয়াটি সমতা করতে পারি। আমার মনে হয় গ প্রশ্নে মানে প্রয়োগের প্রশ্নটি এখানে শেষ। এবার উচ্চতর দক্ষতার যে প্রশ্ন আমি অতি সংক্ষিপ্ত ভাবে পড়াবো। প্রথমে বলে রাখি ঘয়ের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন হলো 28 মিলিলিটার, মোলারিটি 0.05। তাহলে এই জিনিসটা জানা থাকলে আমরা প্রথম একটি দেশে মনে করেন চীনের যে লোহ আমদানি করছিলাম আমরা, সেই লোহটা কতটুকু বিশুদ্ধ সেটা নির্ণয় করতে পারবো, পরবর্তীতে জানা করতে পারবো। তাহলে প্রথমেই আমরা বলি প্রথম ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া। ফেরাস সালফেট থেকে আসবে ফেরাস আয়ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসবে পারম্যাঙ্গানেট আয়ন, বিক্রিয়াটি অম্লের মাধ্যমে হয় হাইড্রোজেন আয়ন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যদিও জানি ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করলে ফেরিক আয়ন হয়, কিন্তু পারম্যাঙ্গানেট আয়ন থেকে ম্যাগনেস আয়ন হতে 5টি ইলেকট্রন গৃহীত হয়। সেই জন্য প্রথম বিক্রিয়াকে 5 দিয়ে গুণ করলেই বিক্রিয়াটির সমতা হয়ে যায়। অপরদিকে এই যে জারক পদার্থের অতিরিক্ত 4টি অক্সিজেন যেন 4 পরমাণু 4 অনুপাতে 4টা হাইড্রোজেন, এই বিক্রিয়ার সমতা হয়ে গেল। এবার সমীকরণ মতে 1 মোল পারম্যাঙ্গানেট আয়ন equivalent to
5 মোল ফেরাজাইন, তাহলে সুতরাং 1000 মিলিলিটার 1 মোলার KMnO4 দ্রবণ equivalent to 5 into 55.85 গ্রাম আয়রন। তাহলে সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়তন হচ্ছে 28 মিলিলিটার, আর মোলারিটি হলো প্রথম 0.05 মোলার দ্রবণ। এখানে ক্যালকুলেশন করলে একটা আয়রনের পরিমাণ পাওয়া যাবে, একটা আয়রনের পরিমাণ পাওয়া যাবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া এক্ষেত্রে বিজারক থাকবে ফেরাস সালফেট, তাকে এই জারিত করবেন পটাশিয়াম ডাইক্রোমেট। দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়াটিও Fe2+ পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়ন বিক্রিয়াটি অম্লের মাধ্যমে হাইড্রোজেন আয়ন, ফেরাস থেকে ফেরিক আয়ন, প্লাস পানি। এখানে প্রথমে বললাম কি একটা ফেরাস একটি ইলেকট্রন ত্যাগ করলে ফেরিক আয়ন হবে। ওই ডাইক্রোমেট আয়ন কি করবে, এখান থেকে ডাইক্রোমেট আয়ন আমরা জানি এখানে যারা মানে এখানে 6 12 থেকে 6 ইলেকট্রন গৃহীত হয়, সেই জন্য প্রথম বিক্রিয়াকে 6 দিয়ে গুণ করলে বিক্রিয়াটি সমতা হয়। আর 7টা অক্সিজেন দিয়ে সাধারণ পানিতে 14টা হাইড্রোজেন, এই বিক্রিয়াটি সমতা গুণ হলো। এবার এই বিক্রিয়াটি সমীকরণ মধ্যে 1 মোল equivalent to 6 মোল ফেরাস আয়ন। সুতরাং 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ 6 into 55.85 গ্রাম আয়রন। সুতরাং এখানে এই পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ আয়রন হচ্ছে 20 মিলিলিটার, 20 মিলিলিটার, আর মোলারিটি হচ্ছে পূর্বেরটাই 0.05 মোলার। এই ক্যালকুলেশন করলে এখান থেকে আরেকটা আয়রনের পরিমাণ বের হবে। অর্থাৎ এখন যে দ্বিতীয় ক্ষেত্রে যে আয়রনের পরিমাণটি বের হবে, এটা জাপান থেকে যে লোহ আমদানি করা হলো তার বিশুদ্ধ লোহের পরিমাণ, আর প্রথম যেটা করেছিল সেটা চীন থেকে আমদানিকৃত বিশুদ্ধ লোহের পরিমাণ। তো আমরা দুই ক্ষেত্রে হিসাব করে দেখব কোনটাতে লোহার পরিমাণ বেশি আছে। যেটিতে লোহার পরিমাণ বেশি থাকবে সেই দেশের লোহ উন্নত মানের হবে। এক্ষেত্রে আমি তোমাদের বলেই রাখি, এক্ষেত্রে এই দ্বিতীয় ক্ষেত্রে যে লোহার পরিমাণ বেশি আসবে, এটা বেশি আসার কারণে জাপানের লোহটাই কি হবে, উন্নত লোহা হবে। তো আমি তোমাদের আজকে এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামী দিন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের
কিছু পাঠদান করব। তো আজকে আমি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।